রবিবার রাতে ঢাকায় বৃষ্টির পর এক অদ্ভুত স্যাঁতসেঁতে ভাব ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু জরুরি বিভাগের গেটটি উজ্জ্বল সাদা ছিল, যা বিষণ্ণ মুখে ঠান্ডা আলো ফেলেছিল। রিনা আক্তার নতুন কাটা শস্যের মতো আয়লা ইসলামকে শক্ত করে ধরে রেখেছিলেন, পড়তে ভয় পাচ্ছিলেন, ভেঙে যেতে ভয় পাচ্ছিলেন। তার ছোট্ট শরীর গরম ছিল, কপালে চুলে ঘাম লেগেছিল, তার ভেজা চোখ আর্তনাদ আটকানোর চেষ্টা করছিল। আমাদের তাকে অগ্রাধিকার দেওয়া উচিত, নার্স আন্দালিব রহমান দ্রুত বললেন, তার কণ্ঠস্বর উষ্ণ এবং দৃঢ় ছিল। তিনি মা ও শিশুকে সরু প্লাস্টিকের চেয়ারের সারি পেরিয়ে, কাশি, ডাক, দীর্ঘশ্বাস পেরিয়ে এগিয়ে গেলেন। ক্লিনিক নম্বর 1 তাদের পিছনে বন্ধ হয়ে গেল, কুকুনের মতো কোলাহলের মতো কোলাহল থেকে আলাদা হয়ে গেল। ডা শারমিন হোসেন ভেতরে ঢুকলেন, তার ব্লাউজটি সুন্দরভাবে ভাঁজ করা ছিল, তার চোখ শান্ত কিন্তু দ্রুত। হ্যালো মেয়ে, তিনি নিচু হয়ে তার উষ্ণ হাতটি আয়লার হাতের পিছনে রেখেছিলেন। আমি শারমিন। বলো, এটা কোথায় সবচেয়ে বেশি ব্যথা করে? আয়লা ঠোঁট টিপে ধরে, সামান্য মাথা নাড়ল। ডাক্তারের হাত যখন তার তলপেটে রাখা হল, তখন তার ছোট্ট শরীর সংকুচিত হয়ে গেল, একটা পাতলা গু আহ কি শব্দ বেরিয়ে এল। রিনা তার সন্তানের হাত চেপে ধরল, তার আঙ্গুল ঠান্ডা হয়ে গেল। সে তার বাবার সাথে সপ্তাহান্ত থেকে ফিরে এসেছে, রিনা বলল, তার কণ্ঠস্বর উদ্বেগে কর্কশ। আজ রাতে তার প্রচণ্ড জ্বর ছিল এবং পেটে ব্যথার অভিযোগ করছিল, সে যা খেয়েছে তা বমি করে ফেলছিল। ডাক্তার শারমিন দ্রুত আন্দালিবের সাথে কথা বললেন, গুরুত্বপূর্ণ লক্ষণগুলি নিন, ধীরে করুন, রক্ত পরীক্ষা, খপ, লিভার এনজাইম অর্ডার করুন, প্রয়োজনে পেটের এক্সরে অর্ডার করুন। এবং সে আধ সেকেন্ডের জন্য থামল, তার চোখ রিনার দিকে তাকিয়ে যেন নিজেকে নরম করার কথা মনে করিয়ে দিচ্ছে। বোন রিনা, আমি কিছু ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করব, ঠিক আছে? বাইরে করিডোরে রিনা দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। নিয়ন আলো তার মুখকে আরও বিষণ্ণ করে তুলেছিল। গত সপ্তাহান্তে তার বাবা তাকে কোথায় নিয়ে গিয়েছিলেন? সে বলেছিল সে ভাওয়াল জাতীয় উদ্যানে পিকনিকের জন্য যাচ্ছে। কিন্তু তোমার জামা কাপড় ব্যবহার করা হয়নি। তোমার জুতা এখনও পরিষ্কার, তোমার জ্যাকেট এখনও ফ্যাব্রিক সফটনারের মতো গন্ধ পাচ্ছে। রিনা গিলে ফেল। গত রাতে সে অস্বাভাবিকভাবে চুপচাপ ছিল। সে স্বাভাবিকের মতো গল্প বলেনি। ডক শারমিন খুব সামান্য থেমে গেলেন, একটা থেমে যা পর্যবেক্ষণকারী মা তৎক্ষণাৎ লক্ষ্য করলেন। আমি বুঝতে পারছি। আমরা আরও কিছু গভীর পরীক্ষা করব। তুমি তার সাথে থাকো, আমি তোমাকে আপডেট দেব। রিনা যখন ঘরে ফিরে এলো, তখন আন্দালিব সবেমাত্র আয়লাকে একটি পাতলা কম্বল দিয়ে ঢেকে দিয়েছে। বালিশের পাশে রঙিন পেন্সিল দিয়ে আঁকা একটি কাগজের টুকরো ছিল। একটি বড় ঘর, একটি লোহার গেট, গেটে নীল মাছের আকৃতির একটি সাইনবোর্ড, চোখের সকেটের মতো কালো জানালা। পৃষ্ঠার কোণে বেনি পরা একটি ছোট মেয়ে একটি ছোট কাপের পাশে জড়িয়ে বসেছিল। রিনা সামান্য কাপল, একই অনুভূতি যখন সে একটি অন্ধকার ঘরের দরজা খুলে হঠাৎ বাতাসের আলো নিভিয়ে দিতে দেখল। আমি অপেক্ষা করার সময় এটি এঁকেছিলাম। আন্দালিব মৃদুস্বরে বলল। বাচ্চারা মাঝে মাঝে ছবি দিয়ে গল্প বলে। ডক শারমিন তাকিয়ে দেখলেন, তার অভিব্যক্তি কিছুটা দোদুল্যমান হয়ে তার পেশাদার মানসিকতায় ফিরে আসে। আয়লা, আমার মেয়ে, আমি কি তোমার ছবি ধার করতে পারি? আয়লা মাথা নাড়লেন, তার চোখ এখনও সিলিং ল্যাম্পের দিকে আটকে আছে। রক্তচাপ মনিটরটি শক্ত করে ছেড়ে দেওয়া হয়েছিল, বিপ কি শব্দটি মেট্রোনোমের মতো স্থির ছিল। রিনা তার সন্তানের পাশে বসে তার কোমর থেকে ঘাম মুছতে এবং ধীরে ধীরে শ্বাস নিতে নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছিল। তার মনে খুব তাজা স্মৃতি ভেসে উঠল। শুক্রবার বিকেলে মোহাম্মদপুর লেনে সোনালি সূর্যের আলো ঝরছে, রুবেল তার সন্তানের সুন্দর বেগুনি ব্যাকপ্যাকটি গাড়ির ট্রাঙ্কে রাখছে, একজন আদর্শ বাবার মতো ক্যাম্পিং ধোয়া কি সম্পর্কে কথা বলছে। পারভিন আপা প্রতিবেশীর লোহার গেটের পিছনে দাঁড়িয়ে তার দিকে উদ্বিগ্নভাবে তাকিয়ে আছে। আমার বাচ্চা, তোমার মায়ের অন্তর্দৃষ্টি উপেক্ষা করো না। রিনা কেবল অদ্ভুতভাবে হাসল। তোমাকে একটি অংশকে বিশ্বাস করতে শিখতে হবে এবং একটি অংশকে ভয় করতেও শিখতে হবে, আপা। ব্লাউজের পকেটে মৃদু বেজে ওঠা ফোন রিনাকে বর্তমানের কথা মনে করিয়ে দিল। ডক্টর শারমিন দ্রুত প্রাথমিক ফলাফলগুলি পড়ে ফেললেন। প্রদাহের লক্ষণ রয়েছে। কিছু বিষাক্ত সূচক ইঙ্গিত দেয়। রক্তে প্রেসক্রিপশনের সিডেটিভ থাকতে পারে। তিনি উপরের দিকে তাকালেন, সরাসরি রিনার দিকে তাকালেন এবং তার কণ্ঠস্বরকে সবচেয়ে নরম স্তরে নামিয়ে বললেন, আমরা সাহায্যের জন্য শিশু সুরক্ষা বিশেষজ্ঞ ডা ফারহানা লতিফকে ডাকব। আমাদের প্রথম লক্ষ্য হল শিশুর সুরক্ষা এবং স্বাস্থ্য, তারপর কারণ খুঁজে বের করা। রিনা অনুভব করলেন তার পায়ের নিচের মেঝে নড়ছে। সিডেটিভ? কে পারে?
তার বয়স মাত্র 6 বছর। কথাগুলো তার গলায় ভেঙে গেল। হাসপাতালের বিছানায় আয়লা অজ্ঞান হয়ে বিলাইকে জড়িয়ে ধরল, একটি বেইজ রঙের স্টাফড বিড়াল যার কান ফেটে গেছে। ছোট্ট মেয়েটির হাত খুব সামান্য কাঁপছিল, বাতাসে ভাতের ফুলের মতো। বোন রিনা, ডক্টর শারমিন চোখের স্তরে বসে পড়লেন, তার কণ্ঠস্বর আর যুক্তির সাথে সাদা ছিল না, বরং একজন বড় বোনের উষ্ণতার সাথে মিশেছিল। আমি জানি এই খবরটি খুবই মর্মান্তিক, কিন্তু আমরা সঠিক পথেই আছি। ঢাকার শিশু সুরক্ষার একটি খুব স্পষ্ট প্রক্রিয়া রয়েছে। হাসপাতাল, বিশেষজ্ঞ, পুলিশ শিশু টাস্ক ফোর্স সমন্বয় করবে। শিশুটিকে বারবার গল্প বলতে হবে না। আমরা এখানে আছি। দরজায় মৃদু টোকা পড়ল। ডক ফারহানা লতিফ একটি ফুলের কাপড়ের ব্যাগ এবং ক্লান্ত কিন্তু মৃদু হাসি নিয়ে হাজির হলেন। আসসালামু আলাইকুম, বাবু। কি তিনি তৎক্ষণাৎ কিছু জিজ্ঞাসা করলেন না, কেবল একটি বাক্স ক্রেয়ন এবং একটি নতুন ড্রয়িং প্যাড বের করলেন, আলতো করে বিছানার পাশের টেবিলে রাখলেন। যদি তুমি চাও, আমরা কি বিলাইয়ের বেড়াতে যাওয়ার গল্প আঁকতে পারি? আয়লা উপরের দিকে তাকাল, তার চোখ এখনও লাল। কিছুক্ষণ পরে সে একটি নীল ক্রেজন তুলে মাছের সাইনটি খুব ঘন রং করল। নিচে সে শিশুসুলভ বাংলায় কয়েকটি শব্দ লিখেছিল, গুলশান গি। ডক ফারহানা রিনার দিকে তাকালেন, এমন একটি দৃষ্টিতে বলা হয়েছিল যে একটি সিসা সবেমাত্র আলো এসেছে। শান্ত তরঙ্গের মতো চিকিৎসা পদ্ধতির সাথে মধ্যরাত কেটে গেল। আন্দালিব তরুল বোতল পরিবর্তন করলেন, মেশিনের ছন্দ ঠিক করলেন। ডক শারমিন প্রতিবার আরও ফলাফল আসার সাথে সাথে আপডেট করলেন। রিনা কয়েক মিনিটের জন্য ফোল্ডিং চেয়ারে ঘুমিয়ে পড়লেন, ফিসফিসিয়ে বললেন, মা গি, তোমার কি অন্য কোথাও ব্যথা হচ্ছে? আমি স্বপ্নে দেখেছিলাম যে গেটে একটি নীল মাছ ঝুলছে। কি শুক্রবার বিকেলের শেষ রোদ যেন ঢাকার মোহাম্মদপুরের সরু গলির উপর সোনালি ধুলো ছড়িয়ে দিয়েছিল। রাইনা একটা সিঁড়ির সামনে দাঁড়িয়েছিলেন, কাঁধে ছোট ব্যাগ। ছোট্ট এলা ইসলাম খুশিতে লাফিয়ে গাড়ির দিকে দৌড়াচ্ছিল। তার চুলের দুই বেনি ঝাঁকাচ্ছিল আর চোখে ছিল উচ্ছ্বাসের ঝিলিক। বাবা রুবেল হোসেন গাড়ির ট্রাঙ্কে এলার বেগুনি ব্যাকপ্যাক রাখছিলেন। মুখে অর্ধেক হাসি, গলায় অদ্ভুত ব্যস্ততা। এই সপ্তাহে আমরা যাচ্ছি ভাওয়াল ন্যাশনাল পার্ক। কেমন মজা হবে! খোলা বাতাস, বনের গল্প, আমরা আগুন জ্বালাব, মাছ ধরব। এলা হাততালি দিয়ে হেসে উঠল। আব্বু, সত্যি? আমি মাছ ভাজব। কিন্তু সেই মুহূর্তে প্রতিবেশী পারভিন এফা লোহার গেটের আড়াল থেকে এগিয়ে এলেন। কপালে ভাঁজ, গলায় চিন্তার রেশ। রাইনা, মায়ের অনুভূতিকে হেলাফেলা করিস না। যদি মন বলে কিছু ঠিক নেই, তবে সাবধান থাক। রাইনা হেসে ফেললেন, যদিও হাসিটা ঠোঁটে টিকে থাকেনি। হ্যাঁ, কোর্টে তো বলা হয়েছে রুবেলের উইকেন্ড ভিজিট আছে। আমি আটকাতে পারি না ঘি। তবুও বুকের ভেতর অজানা শীতলতা ঢুকে বসে রইল। গাড়ি চলে গেল। এলা জানালা দিয়ে হাত নেড়ে বলল, আম্মু, তুমি কেঁদো না। আমি তোমার জন্য বিশেষ পাথর নিয়ে আসব। রাইনা হাত নাড়লেন, চোখে পানি জমে উঠল, যেন দূরের আলোটা ধোঁয়াশায় মিলিয়ে যাচ্ছে। সেই রাতেই কিছু অদ্ভুত শুরু হল। সাধারণত প্রতিরাতে ফোন করে মায়ের সঙ্গে গল্প করে এলা, কিন্তু রাত ৮টার পরও ফোন এল না। রাইনা নিজেই ফোন করলেন, কিন্তু রিসিভ হল না। কেবল ভয়েসমেইল। ১০টার দিকে একটা ছোট্ট মেসেজ এল রুবেলের কাছ থেকে। সিগন্যাল খারাপ। এলা খুব মজা করছে। চিন্তা করো না ঘি। কথাগুলো ঠিকই শোনাল, কিন্তু রাইনের ভেতরটা পাথরের মতো ভারী হয়ে গেল। পরের দিন দুপুরেও কোনো খবর নেই। রাইনা মোবাইল আঁকড়ে বারান্দায় বসে আছেন। ঠিক তখনই পারভিন এফা পাশ থেকে এসে বসেন। তুই এখনও খবরের জন্য বসে আছিস? রাইনা কাপা গলায় মেসেজটা দেখালেন। সিগন্যাল খারাপ বলেছে। কিন্তু কেন মেয়েটা একবারও ফোন করল না? পারভিন এফা দীর্ঘশ্বাস ফেললেন। আমার ৫টা বাচ্চা। অভিজ্ঞতা থেকে বলছি, মায়ের অনুভূতি কখনো মিথ্যে হয় না। আমি মনে করি কিছু একটা ঠিক নেই। সন্ধ্যার পর ফোন এল অবশেষে। এলের গলা ক্লান্ত, দুর্বল। আম্মু, আমি ভালো আছি। রেনা ছটফট করে জিজ্ঞেস করলেন, বাবু, তুমি কি মাছ ধরেছ? কেমন লাগছে ক্যাম্পিং? ফোনের ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর ফিসফিস আওয়াজ, আম্মু, কিছু না। আব্বু বলছে এখন রাখতে হবে। এরপর হঠাৎই রুবেলের কণ্ঠ ভেসে এল, ও কেবল ক্লান্ত। আগামীকাল দেখা হবে গি। কল কেটে গেল। রাইনা ফোনটা শক্ত করে ধরে রইলেন। বুকের ভেতর অশনি সংকেত আরও জোরে বাজতে লাগল।
রবিবার বিকেল 4টা বেজে আধা ঘণ্টা পার হয়ে গাড়ি ফিরল। রুবেল নির্লিপ্ত ভঙ্গিতে মেয়েকে নামিয়ে দিলেন। কিন্তু এলা দৌড়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়েনি। মাথা নিচু করে ধীর পায়ে এগিয়ে এল। কেমন মজা করলে? রায়না বুকের ভেতর ভয় চেপে জিজ্ঞেস করলেন। আমি খুব ক্লান্ত আম্মু। এলা চাপা গলায় উত্তর দিল। রুবেল শুধু ব্যাগটা দিয়ে বলল, ওকে শুধু একটু ক্লান্তি ধরেছে। বাচ্চারা তো এমনই গি। কোনো ব্যাখ্যা না দিয়ে সে দ্রুত চলে গেল। সেই রাতে রায়না ব্যাগ খুলে দেখলেন সব জামাকাপড় ভাঁজ করা, জুতো পরিষ্কার, কাদামাটির কোনো দাগ নেই। কোনো কিছুরই ব্যবহার হয়নি। ঠিক তখনই এলা কেঁদে উঠে পেট চেপে ধরল। শরীর জ্বরে পুড়ছিল। মায়ের বুকের মধ্যে প্রশ্নটা বজ্রপাতের মতো পড়ল। শেষ 2 দিনে আসলে কি ঘটেছিল? আর সেই প্রশ্নই কয়েক ঘণ্টা পর রায়নাকে নিয়ে যাবে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সেই উজ্জ্বল কিন্তু শীতল আলোয় ভরা জরুরি বিভাগে, যেখানে এক ভয়ার্ত সত্য উকি মারতে শুরু করবে। রবিবার রাতে মোহাম্মদপুরের বাসার জানালায় বৃষ্টি টুপটাপ শব্দ তুলছিল। রায়না একটা ব্যাগ খুলে বসেছিলেন, ভেতরে এলা ইসলামের জামাকাপড়গুলো গুছানো অবস্থায় রয়ে গেছে। ভাঁজ ভাঙেনি, একেবারেই পরিষ্কার। জুতোগুলো চকচক করছে, একটুও কাদা নেই। অথচ যদি সত্যিই ভাওয়াল নেশনও ফরকে গিয়েছিল, তবে অন্তত কিছুটা ময়লা তো থাকারই কথা। রায়নার বুকের ভেতর কেমন চাপা ঝড় বইতে লাগল। চোখে জল এসে গেল অকারণেই। তিনি পাশের ঘরে উকি দিলেন। এলা বিছানায় শুয়ে গুটিসুটি মেরে আছে, পাশে তার পুরনো পুতুল বেলায়। গাল গরম, ঠোঁট শুকনো, বুক ওঠানামা করছে কষ্টে। রাত 1টা নাগাদ হঠাৎ করেই কান্নার শব্দে রায়না ছুটে গেলেন। এলা পেট চেপে ধরে কুঁকড়ে আছে। আম্মু, পেটটা খুব ব্যথা করছে গি। রায়না কপালে হাত রাখতেই আতকে উঠলেন। শরীর জ্বরে পুড়ছে। তাড়াহুড়া করে পানি খাওয়াতে গেলেন, কিন্তু এক ঢোকও গিলতে পারল না মেয়ে। মুহূর্তেই সিদ্ধান্ত নিলেন, আর দেরি নয়। হাসপাতালেই যেতে হবে। গাড়ির ইঞ্জিন চালু করার সময় মাথায় বারবার ঘুরছিল একই প্রশ্ন। এই 2 দিনে আসলে কি ঘটেছে? ভোররাতের অন্ধকারে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল ডেমচ এর লাল আলো দূর থেকে দেখা যাচ্ছিল। জরুরি বিভাগের ভেতরে অস্থির ভিড়। শিশুকোলের মায়েরা, দুর্ঘটনার রোগী, অ্যাম্বুলেন্সের সাইরেন, সব মিলে এক অদ্ভুত বিশৃঙ্খলা। কিন্তু যখন অ্যান্ডালেব ওয়াহম্যান দরজার কাছে চিৎকার করে বলল, শিশুটি অগ্রাধিকার, উচ্চ জ্বর ও তীব্র পেট ব্যথা, তখন ভিড় সরিয়ে 2জন সিকিউরিটি এগিয়ে এল। রায়না ছুটে ঢুকলেন ভেতরে। বিছানায় শুইয়ে দিলেন মেয়েকে। শ্বাসকষ্টে ছোট ছোট আওয়াজ করছিল এলা। ডিউটি ডাক্তার বেজ সরমিন হোসেন তৎক্ষণাৎ পরীক্ষা শুরু করলেন। সাদা গ্লাভস পরে আঙুল দিয়ে আলতো চাপ দিতেই এলা কেঁদে উঠল। চোখে পানি ভেসে উঠল। শ্বাস দ্রুত হচ্ছে। হার্টবিটও বেশি খেয়ে ডাক্তার নিচু স্বরে বললেন। অ্যান্ডালেব তৎক্ষণাৎ নোট করছিল। রায়না কাপা গলায় বললেন, ডাক্তার, ওর বাবা বলে ওরা ক্যাম্পিং করেছে। কিন্তু ব্যাগে একটাও জামা ব্যবহার হয়নি। আমি বুঝতে পারছি না ঘি। গেজ সরমির একবার তাকালেন। তার চোখে একরাশ সন্দেহ ফুটে উঠল। মিসেস রায়না, আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, রক্ত পরীক্ষা, টক্সিকোলজি স্ক্রিনিং। যত দ্রুত সম্ভব রিপোর্ট আনতে হবে। আর আজ রাতেই ওকে ভর্তি রাখব কি? অ্যান্ডালেব ছোট্ট হাসি দিয়ে এলার হাত ধরে বলল, তুমি জানো, হাসপাতালেও গল্প করা যায়। আমি চাইলে তোমাকে একটা ছোট্ট গল্প বলব। এলা কষ্টের মাঝেই মৃদু হাসল। ফিসফিস করে বলল, বিলেও শুনবে গি। ওদিকে রায়নাকে ডাকলেন ডাক্তার সরমেন। মিসেস রায়না, এই অবস্থায় আমরা সাধারণ পেটের অসুখ ধরে নিতে পারি না। আমি আশঙ্কা করছি শরীরে এমন কিছু আছে যা থাকা উচিত নয় গি। রায়নার মাথা ঘুরে উঠল। মানে? কেউ ইচ্ছে করে কিছু দিয়েছে? ডাক্তার স্পষ্ট জবাব দিলেন না। শুধু চোখ নামিয়ে ফাইল লিখতে লাগলেন। ভোরের আলো একটু একটু করে ঢাকাকে ছুতে শুরু করেছে। হাসপাতালের করিডোর দিয়ে নার্সরা ছুটছে, গাড়ির হর্ন বাজছে দূরে। রেনা এক কাপ কালো চা হাতে বসে আছেন। জানালার কাজ ভিজে আছে শিশিরে। বুকের ভেতর যেন একটাই আওয়াজ বাজছে। আমার মেয়ের সাথে কিছু হয়েছে। কিন্তু কি? কে দায়ী? পাশে বসা অ্যান্ডালেব নরম গলায় বলল, আপা, সাহস রাখতে হবে। রিপোর্ট আসলেই আমরা স্পষ্ট বুঝতে পারব কি। ঠিক তখনই পরীক্ষাগারের একজন কর্মী কাগজ হাতে ছুটে এল। গেজ সরমেন রিপোর্টটা পড়েই থমকে গেলেন। ভুরু কুচকে উঠল। এটা
স্বাভাবিক নয় কি তিনি বিড়বিড় করলেন। তারপর সোজা রায়নার দিকে তাকালেন। আপনার মেয়ের শরীরে সেডেটিভ অর্থাৎ ঘুমের ওষুধের উপস্থিতি পাওয়া গেছে কি? রায়নার গলা শুকিয়ে গেল। কেউ ওকে ওষুধ খাইয়েছে? ডাক্তারের মুখ গম্ভীর হয়ে উঠল। আমরা নিশ্চিত হতে আরও টেস্ট করব। কিন্তু এখনই বলা যায় এটা কোনো দুর্ঘটনা নয়। ওর শরীরে যেটা পাওয়া গেছে সেটা শিশুকে কখনোই দেওয়া হয় না গি। রাতের অন্ধকার সরে গিয়েছিল, কিন্তু রায়নার চোখে নামল আরও গভীর এক অন্ধকার। ভোরবেলার আলো ঢাকা শহরের উপর ছড়িয়ে পড়লেও ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের জরুরি বিভাগের করিডরে তখনও ঘন ভারী আবহ। দেয়ালের ঘড়ি টিকটিক করছে, ডাক্তারদের পায়ের শব্দ, আর দূরের কর্কশ সাইরেন, সব মিলিয়ে রায়না আক্তারের বুকের ভেতরটা যেন আরও ভারী হয়ে উঠল। গেজ সরমিন হাসেন রিপোর্ট হাতে নিয়ে এসে দাঁড়ালেন। চোখ দুটো শান্ত, কিন্তু কপালের ভাঁজ সব বলে দিচ্ছিল। মিসেস রায়না, তিনি নরম স্বরে বললেন, রক্ত পরীক্ষার প্রাথমিক ফল এসেছে। ওর শরীরে বেনজাডিয়েজপাইন জাতীয় এক ধরনের ওষুধ পাওয়া গেছে গি। রায়নার চোখ বড় হয়ে গেল। এটা তো ঘুমের ওষুধ। ডাক্তার মাথা নাড়লেন। হ্যাঁ, এবং এটা শিশুদের জন্য কখনোই দেওয়া হয় না। কারো ইচ্ছে ছাড়া এই ওষুধ শরীরে আসা সম্ভব নয় গি। রায়নার হাঁটু কেঁপে উঠল। তিনি দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালেন। কে কে এটা দিল আমার মেয়েকে? ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন। এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের বিশেষজ্ঞ লাগবে। আমি ইতিমধ্যেই যোগাযোগ করেছি ডক্টর ফরহানা ল্যাটিফের সঙ্গে। উনি শিশু সুরক্ষা ও ট্রমা থেরাপিতে বিশেষজ্ঞ। উনি আজকেই আসবেন গি। ঘণ্টাখানেক পর ডক্টর ফরহানা এসে পৌঁছালেন। মাঝবয়সী মহিলা, চোখে মায়ের ছাপ, হাতে একটা কাপড়ের ব্যাগ। ভেতর থেকে বের করলেন কিছু রঙিন পেন্সিল আর ছবি আঁকার খাতা। আসসালামু আলাইকুম এইলা, তিনি নরম গলায় বললেন। তুমি কি আমার সঙ্গে একটু আঁকবে? ছোট্ট এলা তখনও বিছানায় শুয়ে, গায়ে স্যালাইন চলছে। তার হাত এখনও শক্ত করে চেপে ধরা পুতুল বেলে। ধীরে ধীরে সে মাথা নাড়ল। ফরহানা খাতাটা সামনে খুলে দিলেন। তুমি যেখানে ছিলে সেখানে কি কি দেখেছ সেটা আঁকো গি। এলা প্রথমে দ্বিধা করল। তারপর নীল রঙের পেন্সিল হাতে নীল। ধীরে ধীরে আঁকল একটা বড় বাড়ি, সামনে লোহার গেট। গেটের উপর টাঙানো একটা নীল রঙের মাছের সাইনবোর্ড। রায়না তাকিয়ে রইলেন, শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কোথায়? তিনি ফিসফিস করে জিজ্ঞেস করলেন। এলা ছোট্ট গলায় বলল, আব্বুর বন্ধুদের বাড়ি। ওরা আমাকে এক কাপ কিছু খাইতে দিল। খুব তিতা ছিল উ। ফরহানের মুখ শক্ত হয়ে গেল। তিনি মৃদু সুরে জিজ্ঞেস করলেন, তারপর কি হলো মা? ওরা বলল আমি ঘুমাই, নইলে আমি বেশি আওয়াজ করি। তারপর সব ঝাপসা হয়ে গেল উ। রায়নার চোখে জল গড়িয়ে পড়ল। তিনি মেয়েকে জড়িয়ে ধরতে চাইছিলেন, কিন্তু ডাক্তার ইশারায় তাকে থামালেন। এখন চাপ দিলে ওর স্মৃতি আরও গুলিয়ে যেতে পারে। ধীরে ধীরে বের করতে হবে গি। ঠিক তখন দরজায় টোকা পড়ল। গম্ভীর মুখে ভেতরে ঢুকলেন ইন্সপেক্টর আরিফ হাসান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের শিশু সুরক্ষা ইউনিটের অফিসার। তার হাতে নোটপ্যাড, গলায় ঝোলানো আইডি। মিসেস রায়না, তিনি মাথা নত করে বললেন, আমি সবেমাত্র বিষয়টা জেনেছি। এখন থেকে আমরা আনুষ্ঠানিক তদন্ত শুরু করব। তবে একটা কথা মনে রাখবেন, আপনার মেয়ে যেন নিরাপদে বোধ করে, তার স্মৃতিগুলো ধীরে ধীরে বের করতে হবে গি। রায়না কাপা গলায় বললেন, আপনি কি মনে করেন রুবেল, ওর বাবা, এর সঙ্গে এর যোগ আছে? ইন্সপেক্টর আরেফ সরাসরি উত্তর দিলেন না। কেবল ছবিটা হাতে নিলেন, যেখানে গেটের ওপর নীল মাছের চিহ্ন আঁকা। এই ছবিটাই আমাদের প্রথম সূত্র, তিনি গম্ভীর স্বরে বললেন। হাসপাতালের বাইরে তখন সকালবেলার ভিড় বাড়ছে। বাসের হর্ন, ভ্যানগাড়ির শব্দ, রাস্তার চায়ের দোকানে কোলাহল, সব মিলিয়ে শহর আবার নতুন দিনে ঢুকে পড়ছে। কিন্তু জরুরি বিভাগের ভেতরে এক মায়ের পৃথিবী ভেঙে পড়ছিল, আর এক শিশুর আঁকা ছবি শুরু করছিল ভয়াবহ সত্য উদ্ঘাটনের পথচলা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে তখন সকালের আলো ঢুকে পড়েছে জানালা দিয়ে। বিছানায় ছোট্ট এলা ইসলাম আধো ঘুমে, হাতে শক্ত করে ধরা তার প্রিয় পুতুল বেলে। বিছানার পাশের টেবিলে পড়ে আছে সেই আঁকা ছবি, একটা বড় বাড়ি, সামনে লোহার গেট, আর গেটের ওপর স্পষ্ট নীল মাছের সাইনবোর্ড। ফরহানা ল্যাটিফ ছবিটার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তারপর ধীরে ধীরে ইন্সপেক্টর আরিফ হাসানের দিকে ঘুরলেন। আপনি কি গুলশানের রোদ 1-2 চেনেন?
আমার মনে হচ্ছে ওই এলাকায় এমন একটা বাড়ি আছে গি। ইন্সপেক্টর আরেফ মাথা নাড়লেন। হ্যাঁ, গুলশানের একাধিক বাড়ির বাইরে বিশেষ সাইনবোর্ড থাকে। কিন্তু নীল মাছ, এটা খুবই আলাদা ক্লুগ। রায়না একটু চুপচাপ বসেছিলেন, চোখ লালচে। তিনি হঠাৎ বলে উঠলেন, ওর বাবা রুবেল হোসেন বলেছিল ওরা ভাওয়াল ন্যাশনাল পার্কে গিয়েছিল। কিন্তু আমার মেয়ের আঁকায় কেন গুলশানের বাড়ি? সে তো ক্যাম্পিংয়ের কিছুই আঁকেনি গিয়ে। ইন্সপেক্টরের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। আমরা এখন ধরে নিচ্ছি রুবেল সত্য বলেনি। শিশুর আঁকায় যেটা এসেছে সেটা সত্যের কাছাকাছি। ঠিক তখনই এলা আধো ঘুম ভেঙে উঠল। সে কপালে হাত দিয়ে ফিসফিস করে বলল, আম্মু, ওই বাড়িতে অনেক লোক ছিল। তারা হাসছিল, গান চালাচ্ছিল। আমাকে বলেছিল চুপ থাকো। তারপর তারা একটা কাপে তিতা পানি দিল। রায়না মেয়েকে জড়িয়ে ধরলেন, চোখ বেয়ে জল পড়তে লাগল। ওরা কারা মা? এলা চোখ বুজে বলল, বাবুদের বন্ধু। আমি শুধু মনে করি ওই গেটের মাছটা ঝলমল করছিল আলোতে গি। ফরহানা নরম স্বরে হাত রাখলেন মেয়েটির কাঁধে। এনাও ফর নাও, বাচ্চাটা বেশি চাপ নিতে পারবে না। কিন্তু এতটুকুই আমাদের জন্য যথেষ্টই। ইন্সপেক্টর আরেফ নোটবুকে লিখলেন এবং ফোন বের করলেন। আমি এখনই আমাদের সাইবার টিমকে নির্দেশ দেব। গুলশান এলাকার সিসিটিভি ফুটেজ খুঁজে দেখা দরকার গি। ফরহানা আবার বললেন, আমরা কিন্তু নিশ্চিত হতে চাই শিশুর স্মৃতি অনেক সময় খণ্ড খণ্ড থাকে। তবে আঁকা আর বলা কথাগুলো এত পরিষ্কার যে উপেক্ষা করা যাবে না গি। রায়না মাথা তুলে দ্বিস্বরে বললেন, আমি চাই রুবেলের সঙ্গে অবিলম্বে কথা বলা হোক। আমার মেয়ে এমন অবস্থায় কিভাবে গেল আমি জানতে চাই গি। ইন্সপেক্টর আরেফ মাথা নেড়ে বললেন, আমরা ওকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাব। তবে আপাতত আমাদের অগ্রাধিকার শিশুকে নিরাপদ রাখা, প্রমাণ সংগ্রহ করা গি। তারপর তিনি ছবিটা আবার দেখলেন। গেট, নীল মাছের বোর্ড, জানালা সারি সারি। এই ছবি হতে যাচ্ছে আমাদের তদন্তের প্রথম সাক্ষী গ। সন্ধ্যার দিকে হাসপাতালের করিডরে যখন আলো ম্লান হয়ে আসছে, লায়না মনে মনে প্রার্থনা করলেন। এলা তখন শান্ত ঘুমে পাশে বেলায়ে। কিন্তু তার মাথার ভেতর বারবার ভেসে উঠছিল সেই আঁকা বাড়ি, নীল মাছের সাইনবোর্ড যেন তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। ইন্সপেক্টর আরেফ দরজা থেকে দাঁড়িয়ে বললেন, আগামীকাল ভোরেই আমরা গুলশানের ওই এলাকায় অভিযান চালাব। যদি এই সূত্র সত্যি হয় তবে আমাদের সামনে ভয়াবহ কিছু উঠে আসবে গি। রায়না চোখ বন্ধ করলেন, বুকের ভেতর কাঁপন থামল না। আমার সন্তানের জীবনে কি ঘটেছিল? সেই নীল মাছের বাড়ি আসলে কি গোপন করছে? ভোরবেলা ঢাকার আকাশ তখনও ধূসর কুয়াশায় ঢাকা। ইন্সপেক্টর আরেফ হাসান নেতৃত্বে পুলিশের বিশেষ টিম প্রস্তুত হচ্ছিল। গন্তব্য গুলশান ওয়ার্ড ১-২, যেখানে শিশুর আঁকায় পাওয়া সূত্র অনুযায়ী নীল মাছের সাইনবোর্ড ঝুলছে এক বাড়ির গেটে। রেইনা অ্যাক্টর হাসপাতালের করিডরে বসেই খবর পেলেন। তার বুক ধকধক করছিল। চোখ নামানো যাচ্ছিল না, মনে হচ্ছিল প্রতিটি সেকেন্ডই ঘড়ির কাঁটা থেমে যাচ্ছে। সকাল ৮টার দিকে পুলিশ কনভয় গুলশানে প্রবেশ করল। উঁচু প্রাচীর ঘেরা একটি বাড়ি, গেটে ঝুলছে লোহার তৈরি নীল মাছ। ঠিক যেন সেই আঁকার মতো। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখা গেল অগোছালো ড্রয়িং রুম। টেবিলে ছড়ানো ওয়াইন বোতল, মেঝেতে পড়ে থাকা সিগারেট, আর সোফার একপাশে ছিটানো মেয়েদের স্কার্ফ। এ যেন কোনো পারিবারিক বাড়ি নয়, বরং প্রাপ্তবয়স্কদের বেপরোয়া আড্ডার আখড়া। এক পুলিশ অফিসার চিৎকার করে উঠল, স্যার, এখানে ওষুধের বোতল পাওয়া গেছে। ইন্সপেক্টর আরেফ এগিয়ে গিয়ে হাতের গ্লাভস পরে একটি বোতল তুলে নিলেন। লেবেলে স্পষ্ট লেখা ডিয়েজফ্যাম, একটি শক্তিশালী সেডেটিভ। অপরদিকে বেজমেন্টে নামতেই তারা দেখতে পেল বাক্সভর্তি অ্যালকোহল, কিছু প্রেসক্রিপশন ঔষধ, আর দেয়ালে অদ্ভুত রঙিন লাইট লাগানো। যেন এখানে নিয়মিত পার্টি বসত। এক কোণে শিশুদের খেলনা পড়ে আছে, ছোট্ট প্লাস্টিকের গাড়ি, ভাঙা পুতুল। একজন অফিসার বিস্ময়ে বলল, স্যার, এখানে বাচ্চারা এসেছিল নিশ্চয়ই। না হলে খেলনা আসবে কোথা থেকে? ইন্সপেক্টর আরেফের চোখ গা হয়ে উঠল। এটাই প্রমাণ, এলা মিথ্যে বলছিল না। ও এখানে এসেছিল। তখনই ভেতর থেকে বের করে আনা হলো এক মধ্যবয়সী লোক, বাড়ির মালিক ভেকুয়েমা সেঙ্গাপঠা। দামি পোশাক পরে তিনি আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন, কিন্তু চোখে ভয়ের ছাপ লুকোতে পারেননি। এগুলো আপনার? আরেফ কঠিন কণ্ঠে জিজ্ঞেস করলেন। ভেকুয়েমা ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, এগুলো আমার পার্টির জন্য। এতে দোষ কোথায়? আরেফ একদম কাছে গিয়ে বললেন,
দোষ এখানেই, আপনি শুধু প্রাপ্তবয়স্কদের পার্টি করেননি। শিশুদেরও এখানে আনা হয়েছিল। ভেকুয়ামা কোনো উত্তর দিল না। তার মুখ শক্ত হয়ে গেল। সেই সময়েই খবর এল, রুবেল হোসেইনকে থানায় ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। প্রথমে তিনি নির্লিপ্ত ভঙ্গিতে বলেছিলেন, আমি তো শুধু মেয়েকে ভ্রমণে নিয়েছিলাম গে। কিন্তু যখন তাকে দেখানো হলো হাসপাতালের রিপোর্ট, শিশুর আঁকা ছবি আর গুলশান বাড়ি থেকে উদ্ধার করা খেলনা, তার কণ্ঠ কেঁপে উঠল। আমি জানতাম না ব্যাপারটা এতটা খারাপ হয়ে যাবে। ভেকুয়ামা বলেছিল এটা শুধু উইকেন্ড পার্টি গিয়ে। ইন্সপেক্টর আরেফ টেবিলে হাত চাপড়ে বললেন, আপনি নিজের মেয়েকে বিপদে ফেলেছেন মর রুবেল। আইন এটাকে বলে চাইল্ড এন্ডেঞ্জারমেন্ট। আপনি চাইলেই দায় এড়াতে পারবেন না গি। হাসপাতালের ওয়ার্ডে বসে থাকা রায়না খবর পেলেন পুলিশের অভিযান সফল হয়েছে। তার হাতে তখনও মেয়ে এলার কপালে রাখা ঠান্ডা কাপড়। মনে হচ্ছিল বুকের ভেতর চাপা অন্ধকারটা ধীরে ধীরে আরও গভীর হয়ে যাচ্ছে। আমার মেয়ের সঙ্গে আসলে কি করেছে ওরা? এই প্রশ্নই তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। আর ইন্সপেক্টর আরেফের টিমও বুঝে গিয়েছিল, এটা কেবল একটি পারিবারিক দ্বন্দ্ব নয়, বরং ঢাকা শহরের অভিজাত এলাকায় লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর জাল উন্মোচিত হতে শুরু করেছে। গুলশানের বাড়িতে অভিযান চালানোর পরপরই পুলিশ তদন্তের পরবর্তী ধাপ শুরু করল। অভিযুক্তদের তালিকায় হঠাৎ উঠে এলো এক পরিচিত নাম, সীমা আক্তার। এই নারী ছিল রায়না আক্তারের দীর্ঘদিনের বন্ধু। পারিবারিক সংকটের সময়ে, বিশেষ করে বিবাহ বিচ্ছেদের পর, সীমাই প্রায়ই পাশে এসে দাঁড়াত। কখনো বাজার করে দিত, কখনো ছোট্ট এলাকে দেখে রাখত যখন রায়না অফিসে থাকত। এমন একজনকে সন্দেহের তালিকায় দেখে রায়না ভেঙে পড়লেন। অসম্ভব। সীমা কখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না গি। রায়না ফিসফিস করে বললেন। কিন্তু তদন্তের ডাকে সীমাকে থানায় আসতেই হল। জিজ্ঞাসাবাদ কক্ষ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সীমা প্রথমে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ঢুকেছিল। মাথায় ওড়না, ঠোঁটে শুকনো হাসি। কিন্তু ইন্সপেক্টর আরেফ হাসান ফাইল খুলে টেবিলে কয়েকটা ছবি রাখতেই তার মুখের ভাব পাল্টে গেল। ছবিগুলোতে দেখা যাচ্ছিল, গুলশানের বাড়ির সিসিটিভি ফুটেজে রুবেলের সঙ্গে সীমা প্রবেশ করছে। সময়টা সেই শুক্রবার রাত, যখন রুবেল দাবি করেছিল সে কেবল মেয়েকে ক্যাম্পিংয়ে নিয়ে গেছে। আরেফ ঠান্ডা গলায় বললেন, আপনি রুবেল আর শিশুটিকে ওই বাড়িতে এনেছিলেন। অস্বীকার করার সুযোগ নেই গি। সীমা হঠাৎ হকচকিয়ে গেল। আমি জানতাম না ব্যাপারটা এতটা ভয়ঙ্কর। ওরা শুধু বলেছিল ছোট একটা পার্টি গি। আরেফ কণ্ঠ উঁচু করলেন না, কিন্তু কথায় চাপ ছিল প্রবল। আপনি জানেন ওই শিশুকে কি খাওয়ানো হয়েছিল? আপনার নিজের চোখের সামনে ওষুধ মেশানো পানীয় দেওয়া হয়েছে গি। সীমার চোখে জল চলে এলো। হ্যাঁ, আমি দেখেছিলাম। ওরা বলেছিল মেয়েটাকে চুপ রাখতে হবে। আমি কিছু করতে পারিনি। আমি ভয় পেয়েছিলাম গে। ওপাশের ঘরে কাচের ভেতর দিয়ে রায়না সব শুনছিলেন। বুক কেঁপে উঠছিল প্রতিটি বাক্যে। এতদিন যার কাঁধে ভর দিয়ে কেঁদেছিলেন, সেই বন্ধুই তার মেয়েকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। ফরহানা লেডেফ পাশে দাঁড়িয়ে নরম স্বরে বললেন, কখনো কখনো বিশ্বাসঘাতকতা সবচেয়ে কাছের মানুষ থেকেই আসে। তবে এই স্বীকারোক্তি এখন প্রমাণ হিসেবে আমাদের হাত শক্ত করবে গে। ইন্সপেক্টর আরেফ আবার সীমাকে উদ্দেশ্য করে বললেন, আপনি জানেন ভেকুয়ামা সেঙ্গাপটা কেবল পার্টি করছে না। এখানে একটা বড় নেটওয়ার্ক চলছে। আপনার প্রতিটি তথ্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি এখনও কিছু লুকোনো, তবে আপনাকেও মূল অভিযুক্ত হিসেবে ধরা হবে গি। সীমা কাপা কণ্ঠে মাথা নোয়াল। আমি বলবো। আমি সব বলবো। ভেকুয়ামা নিয়মিত এসব আয়োজন করত। রুবেলের সঙ্গে তার যোগাযোগ বেড়ে যায় গত কয়েক মাসে। আমি ভুল করেছি, আমি ভাবতাম এটা কেবল বিনোদন। কিন্তু সেদিন, যখন এলা কাঁদছিল, তখন বুঝলাম ওরা নিষ্ঠুর কিছু করছে গি। জিজ্ঞাসাবাদ শেষে আরেফ কক্ষ থেকে বের হলেন। তার চোখে দুই সংকল্প। এই জাল ছিঁড়তে হলে আমাদের আরও গভীরে যেতে হবে। সীমার তথ্য দিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নেব গি। বাইরে দাঁড়িয়ে থাকা রায়না ফুপিয়ে কাঁদছিলেন। তার মনে হচ্ছিল জগৎ যেন হঠাৎ ভেঙে পড়েছে। একদিকে স্বামী, অন্যদিকে ঘনিষ্ঠ বন্ধু, দুজনেই তার সবচেয়ে বড় দুর্বলতাকে আঘাত করেছে, নিজের সন্তানকে। কিন্তু ইন্সপেক্টরের কণ্ঠ তাকে আবার স্থির করল। মিসেস রায়না, লড়াইটা এখন শুরু হয়েছে। আর আপনার মেয়ের সাহসিকতাই আমাদের আলো দেখাচ্ছে গি। রায়না চোখ মুছলেন।
বুকের ভেতর অশ্রুর সাথে সাথে জন্ম নিল নতুন এক প্রতিজ্ঞা। আমি যেভাবেই হোক এলাকে রক্ষা করব। ঘে হাসপাতালের শিশু বিভাগে তখন রাত গভীর। জানালা দিয়ে শহরের আলো ঢুকছে, দূরে ট্রাফিকের শব্দ। ছোট্ট এলা ইসলাম বিছানায় শুয়ে একাকী করছিল। পাশে বসা ফরহানা লেডেফ ধৈর্যের সঙ্গে তাকে দেখছিলেন। মা, তুমি যদি নতুন কিছু মনে করো সেটা ছবিতে আঁকতে পারো, তিনি নরম স্বরে বললেন। এলা নীল ক্রেয়ন নামিয়ে নিয়ে সবুজ রং তুল। কয়েক মিনিটের মধ্যে কাগজে দেখা গেল আরেকটি ছোট্ট মুখ, চশমা পরা, শরীরে আঁকা সুপারহিরোর পোশাক। ছবির পাশে লিখল এডি। রাইনা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। এডি? কে এডি? এলা ধীরে ধীরে বলল। ওর নাম আদিত্য। ওর সঙ্গে আমি রান্নাঘরে ছিলাম। ও কাঁদছিল। ও বলছিল ও বাসায় যেতে চায়। রাইনার চোখ ভিজে উঠল। মেয়ের কণ্ঠের প্রতিটি শব্দ বুক কাঁপিয়ে দিচ্ছিল। পরের দিন সকালে ইন্সপেক্টর আরেফ হাসান এই তথ্য হাতে পেয়ে দ্রুত অনুসন্ধান শুরু করলেন। খুব শিগগিরই বেরিয়ে এল পরিচয়। অ্যাদিলিয়া ড্যাস, বয়স 7 বছর, মালিবাগ এলাকার এক স্কুলের ছাত্র। তার মা ডেবোরা ড্যাস কয়েক বছর ধরে একা সন্তান লালন পালন করছেন। ইন্সপেক্টর ডেবোরাকে ডেকে পাঠালেন। মহিলা আসতেই তার মুখে ভয় ফুটে উঠল। না না, আমার ছেলে ওই বাড়িতে যায়নি, তিনি জোর গলায় বললেন। কিন্তু যখন তাকে দেখানো হল এলার আঁকা ছবি, চশমা পরা সুপারহিরো পোশাকের বাচ্চা, তখন ডেবোরার মুখ শুকিয়ে গেল। তিনি চেয়ার আঁকড়ে ধরলেন। অ্যাডি, আসলেই ভেকুয়ামার বাড়িতে গিয়েছিল। আমি জানতাম না ওখানে কি হতো। ওদের বলেছিল এটা ফ্যামিলি ফ্রেন্ডলি পার্টি। আমি অন্ধভাবে বিশ্বাস করেছিলাম। গিয়ে ইন্সপেক্টর গম্ভীর কণ্ঠে বললেন। আপনার ছেলে এখন নিরাপদে আছে, কিন্তু যা ঘটেছে তা লুকানো যাবে না। আমাদের সত্য জানতে হবে। ডেবোরা কান্নায় ভেঙে পড়লেন। আমি জানতাম না। আমি জানতাম না আমার সন্তানের সাথে এমন হবে। হাসপাতালে ফেরার পর রাইনা আর ডেবোরা মুখোমুখি হলেন। চোখে চোখ পড়তেই দুজনের বুক থেকে একই দীর্ঘশ্বাস বেরিয়ে এল। দুজনেই বুঝলেন তাদের সন্তানরা একই অন্ধকারের ভেতর দিয়ে গেছে। এলা তখন মৃদু হাসি দিয়ে বলল, মা, আমি এদিকে সাহায্য করব। আমরা একসঙ্গে আঁকব। রাইনা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। চোখে অশ্রু থাকলেও ঠোঁটে ফুটল একটু ক্রোধিতা। ইন্সপেক্টর আরেফ জানালেন টিমকে, এখন আর কোনো সন্দেহ নেই। এলার মামলাটা আলাদা নয়। ভেকুয়ামার নেটওয়ার্কে আরও শিশু জড়িয়ে গেছে। আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। রাত নামার সঙ্গে সঙ্গে ঢাকার আকাশ কালো মেঘে ঢেকে গেল। দূরে বজ্রপাত হল। হাসপাতালের করিডরে রায়না জানালার পাশে দাঁড়িয়েছিলেন। মনে হচ্ছিল শহরও তার সাথে কাঁদছে। কিন্তু এই অন্ধকারেই জ্বলে উঠছিল সত্যের শিখা। এলা একা নয়। তার পাশে আছে আরেক শিশু, অ্যাদেলিয়া। আর তাদের কণ্ঠ মিলেই ভাঙবে গুলশানের অট্টালিকার ভেতর লুকিয়ে থাকা নরক। গুলশানের বাড়িতে অভিযানের কয়েকদিন পর পুলিশের হাতে এলো নতুন তথ্য। স্বীকারোক্তি দিয়েছে সীমা আক্তার, আরেকটা নামও সামনে আনো, সে সেলার রুম। ইন্সপেক্টর আরেফ হাসান বুঝলেন বেসমেন্টে যেটুকু দেখা গিয়েছিল সেটা শুধু আড়াল। ভেতরে আরও গভীর কোনো ঘর আছে। অভিযানের প্রস্তুতি। সকালের ঢাকা তখনও জেগে উঠছে। পুলিশের বিশেষ টিম আবার জড়ো হল। সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞ, ভিডিওগ্রাফার আর 2 জন সমাজকর্মীও রইলেন, যেন কোনো শিশু উদ্ধার হলে সাথে সাথে যত্ন নেওয়া যায়। ইন্সপেক্টর আরেফ টিমকে বললেন, আজ আমরা যেটা করতে যাচ্ছি সেটা পুরো মামলার বাঁক ঘুরিয়ে দিতে পারে। সীমা বলেছে ভেকুয়ামার বেসমেন্টে এক গোপন রুম আছে। ওখানেই নাকি সব ভয়ঙ্কর কাজ হতো। সবাই মাথা নাড়ল। বেসমেন্টের দরজা। বাড়িতে ঢুকে তারা নামল বেসমেন্টে। দেয়ালে ঝোলানো ডিস্কো লাইট তখন নিভে আছে, টেবিলে পড়ে থাকা গ্লাসগুলো এখনও শুকোয়নি। একজন পুলিশ অফিসার টর্চের আলো ফেলে বলল, স্যার, এখানে একটা দেয়াল অস্বাভাবিকভাবে মোটা। পেছনে ফাঁপা শব্দ আসছে। হাতুড়ির আঘাত পড়তেই প্লাস্টারের ফাটল ধরল। ধীরে ধীরে উন্মোচিত হল একটি লোহার দরজা। দরজায় লাগানো ডিজিটাল লক। ইন্সপেক্টর আরেফ স্মরণ করলেন সীমা যে সংখ্যা বলেছিল, 25817। তিনি কিপ্যাডে টাইপ করলেন। টিক টিক শব্দের পর লাল আলো সবুজ হয়ে গেল। দরজা কেঁপে খুলে গেল। অন্ধকারের আসল মুখ। ভেতরে ঢুকতেই এক ঠান্ডা বাতাসের ঝাপটা লাগল। ছোট্ট ঘর, কিন্তু চারপাশে ক্যামেরা বসানো।
টেবিলে রাখা অসংখ্য সিডি, হার্ড ড্রাইভ আর ছবি। দেয়ালের একপাশে শিশুর আঁকা কিছু কাগজ আটকে আছে, ঠিক এবার ছবির মতো। রায়নার বুক কেঁপে উঠল যখন ইন্সপেক্টর তাকে ভিডিও কল দিয়ে ভেতরের দৃশ্য দেখালেন। এগুলো শিশুদের আঁকা গি। এক ফরেনসিক অফিসার বিস্মিত হয়ে বল, স্যার, এখানে বাচ্চাদের ছবি দিয়ে তাদের ভয় দেখানো হতো। আর সবকিছু ভিডিওতে রেকর্ড করা হয়েছে গি। টেবিলের কোণে আরও পাওয়া গেল শিশুর খেলনা, ছোট্ট জুতো আর একটি ফাটা ব্যাকপ্যাক। ভেতরে লেখা নাম এডি। সবাই এক মুহূর্তে নিশ্চুপ হয়ে গেল। প্রমাণের পাহাড়। ইন্সপেক্টর আরএফ টিমকে নির্দেশ দিলেন, সব প্রমাণ সিল করুন। এগুলো শুধু একটি অপরাধ নয়, বরং একটি পুরো নেটওয়ার্কের অস্তিত্ব প্রমাণ করবে গে। তিনি গম্ভীর কণ্ঠে আরও বললেন, এবার স্পষ্ট হল, ভেকুয়েমা শুধু পার্টি করত না, শিশুদের ব্যবহার করে ভয়ঙ্কর অপরাধ চালাত। রুবেল ও সীমা ইচ্ছে করে বা অজ্ঞাতে হোক, তাকে সাহায্য করেছে গি। হাসপাতালে সেই সময় ছোট্ট এলা আঁকছিল আরেকটি ছবি। এবার রঙিন সূর্য, পাশে দাঁড়িয়ে আছে সে আর এক ছেলে, চশমা পরা এডি। দুজনের হাতে হাত। রায়না ছবিটার দিকে তাকিয়ে অশ্রু গড়ালেও ঠোঁটে ফুটল দি হাসি। এই আঁকাই হবে আলোর পথ। আমার মেয়ের সাহসী ওদের সব মুখোশ খুলে দিচ্ছে গি। ইন্সপেক্টর ফোনে জানালেন, মিসেস রায়না, আমরা অন্ধকারের দরজা খুলেছি। এবার বিচার শুরু হবে। গুলশানের সেই গোপন ঘর থেকে উদ্ধার হওয়া প্রমাণ চারদিকে ঝড় তুল। মিডিয়া গরম, সংবাদপত্রের শিরোনামে একটাই নাম, ভেকুয়েমা সেঙ্গাপটা। অথচ সাধারণ মানুষ ভাবত সে এক ব্যবসায়ী, সমাজসেবক, প্রভাবশালী মানুষ। এখন তার মুখোশ খুলে গেছে। ইন্সপেক্টর আরেফ হাসান প্রমাণগুলো জমা দিলেন প্রসিকিউশনের হাতে। একে একে গুনে উঠলেন সিডি ও হার্ড ড্রাইভে সংরক্ষিত ভিডিও, প্রেসক্রিপশন ওষুধের বোতল, শিশুদের খেলনা ও পোশাক, আর আঁকা ছবিগুলো, যা শিশুদের বেদনাদায়ক স্মৃতির প্রতিফলন। সবচেয়ে ভয়ঙ্কর ছিল এদের নাম লেখা ফাটা ব্যাকপ্যাক। আদালতের প্রস্তুতি। রেইনা একটা দিনরাত হাসপাতালে মেয়ের পাশে থেকেও বুঝলেন, লড়াই এখন শুধু নিজের পরিবারের জন্য নয়, ঢাকার অসংখ্য নিরীহ শিশুর জন্যও। ফরহানা লেডেফ তাকে বুঝিয়ে বললেন, আদালতে আপনার সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের অভিজ্ঞতা স্পষ্টভাবে তুলে ধরেন, তবে অন্য পরিবারও সাহস পাবে গি। রায়না ভীত কণ্ঠে বললেন, আমি কি পারব? এত ক্ষমতাবান মানুষের বিরুদ্ধে দাঁড়ানো সহজ নয় গি। ফরহানা তার হাত চেপে ধরলেন, আপনার মেয়ের আঁকা ছবি আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এলা যা প্রকাশ করেছে সেটা কোনো ক্ষমতা চাপা দিতে পারবে না গি। রুবেলের জেরা। এদিকে রুবেল হোসেনকে জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করা হল। প্রথমে সে সব দায় এড়াতে চাইছিল। আমি তো শুধু মেয়েকে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়েছিলাম। আমি জানতাম না ভেতরে কি হচ্ছে গি। কিন্তু প্রসিকিউটর টেবিলে রাখলেন হাসপাতালের টক্সিকোলজি রিপোর্ট আর সেই ছবিগুলো। আপনার মেয়ে ঘুমের ওষুধ পেয়েছে। আপনার সঙ্গেই ছিল। তাহলে দায় এড়াবেন কিভাবে? রুবেল কাঁপতে লাগল। মুখ দিয়ে বেরোল অস্পষ্ট স্বীকারোক্তি। ভেকুয়েমা আমাকে প্রলুব্ধ করেছিল। আমি ভুল করেছি। আদালত কক্ষে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। সীমার মুখোশ খোলা। এরপর দাঁড় করানো হল সীমা আক্তারকে। সে কান্নায় ভেঙে পড়ল। আমি জানি আমি অপরাধ করেছি। কিন্তু আমি ভয় পেতাম। ভেকুয়েমার ক্ষমতার সামনে দাঁড়ানোর সাহস পাইনি। আমি কেবল সত্যিটা বলছি যাতে এলা আর অন্য শিশুরা ন্যায় বিচার পায়। তার কণ্ঠ কেঁপে উঠলেও প্রতিটি শব্দ আদালতে ছুরি কেটে দেওয়ার মতো নিস্তব্ধতা তৈরি করছিল। বিচারকের ঘোষণা। প্রাথমিক শুনানির শেষে বিচারক বললেন, প্রমাণ প্রাথমিকভাবে যথেষ্ট। আদালত অভিযুক্তদের জামিন নামঞ্জুর করছে। মামলাটি পূর্ণাঙ্গ বিচারের জন্য গ্রহণ করা হল। রায়না নিঃশ্বাস ফেললেন। মনে হল বুকের ভেতরের পাথর একটু সরেছে। তবে লড়াই যে এখানেই শেষ নয়, তা তিনি ভালো করেই জানতেন। ইন্সপেক্টর আরেফ কোর্টরুমের বাইরে এসে নরম কণ্ঠে বললেন, এটা প্রথম জয় মিসেস রায়না। এখনও দীর্ঘ পথ বাকি। রিনা আকাশের দিকে তাকালেন। নীল মেঘের ফাঁকে সূর্যের আলো ঝলমল করছে। বুকের ভেতর প্রতিজ্ঞাজ বলে উঠল, আমার মেয়ে ও অন্য শিশুদের জন্য আমি শেষ পর্যন্ত লড়ব। আদালতের প্রাথমিক শুনানির কয়েকদিন পর তদন্ত টিম ঠিক করল শিশুদের সঙ্গে বিশেষ সেশন আয়োজন করবে। লক্ষ্য, তাদের অভিজ্ঞতা বের করা, তবে যেন তারা আবার ট্রমায় ভেঙে না পড়ে।
ফরহানা ল্যাডেফ একটি আলাদা ঘর প্রস্তুত করলেন। রঙিন দেয়াল, খেলনা ছড়িয়ে রাখা, মেঝেতে কার্পেট। জেন হাসপাতালের গম্ভীরতা ভুলে একটা নিরাপদ আশ্রয়। সেখানে বসানো হল ছোট্ট এলা ইসলাম আর নতুন পাওয়া শিশু অ্যাদেরিয়া দ্যাসকে। দুজনেই চশমা আর রংপেন্সিল হাতে নিয়ে আঁকতে শুরু করল। ছবির ভাষায় সত্য। এলা আকল সেই নীল মাছওয়ালা গেট, আবার পাশে ছোট্ট একটি জানালা, ভেতরে কয়েকটি ছায়ামূর্তি। এডি আকল নিজের ছবি, কাঁদছে, পাশে একজন মহিলা দাঁড়িয়ে, তার হাতে গ্লাস। ফরহানা ধীরে জিজ্ঞেস করলেন, এডি, তুমি কি বলতে পার এই মহিলাকে ছিল? এডি ফিসফিস করে বলল, ওকে সবাই আন্ডি সীমা বলে ডাকত গি। ঘরে হঠাৎ নিস্তব্ধতা নেমে এল। মায়ের প্রতিক্রিয়া। বাইরে কাচের আড়াল থেকে দেখছিলেন রায়না অ্যাক্টর আর ডেবোরা দেস। দুজনেই অশ্রু সংবরণ করতে পারছিলেন না। ডেবোরা রায়নার হাত ধরলেন। আমরা হয়তো ব্যর্থ হয়েছিলাম, কিন্তু এখন অন্তত সত্য বের হচ্ছে গি। রায়না মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আমাদের বাচ্চারাই আমাদের চেয়ে সাহসী গে। পুলিশের অগ্রগতি। ইন্সপেক্টর আরেফ হাসান সমস্ত আঁকাছবি আর শিশুর বক্তব্য নথিভুক্ত করলেন। তিনি স্পষ্ট জানতেন, শিশুদের এই অঙ্কনই হবে আদালতে সবচেয়ে শক্তিশালী প্রমাণ। আমাদের হাতে এখন ভিজুয়াল প্রমাণ আছে, তিনি টিমকে বললেন। শিশুরা যেভাবে আঁকছে সেটা কাকতালীয় নয়। সবকিছু মিলে যাচ্ছে গুই। এলার ছোট্ট ঘোষণা। সেশন শেষে এলা মায়ের কোলে এসে বলল, আম্মু, আমি ভয় পাই না আর। আমি আর এডি একসাথে খারাপ লোকদের হারাব গি। রায়না চোখের জল মুছে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। বুকের ভেতর গর্বে ভরে উঠল। তুই আমার আলো, মা গি। ঢাকার আকাশে তখন হালকা বৃষ্টি পড়ছিল। জানালার কাছে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে নামছিল। তবুও ভেতরে এক অদ্ভুত দিতা জন্ম নিল। শিশুর আঁকাছবি অন্ধকার ভেদ করে ন্যায়বিচারের পথ খুলে দিচ্ছে। গুলশানের বাড়ির গোপন ঘর থেকে উদ্ধার হওয়া প্রমাণ আর শিশুদের আঁকাছবি যখন আদালতে নথিভুক্ত হল, তখন ঢাকার পুরো সমাজ কেঁপে উঠল। প্রতিটি টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল, এমনকি রাস্তার চায়ের দোকানেও একটাই আলোচ্য বিষয়, ভেকুয়ামা সেঙ্গাপ্টের নেটওয়ার্ক। মিডিয়ার কভারেজ। এক টিভি রিপোর্টার সরাসরি সম্প্রচার করছিল, আমরা এখন গুলশান ১-২ নম্বরে, সেই বাড়ির সামনে যেটি শিশু নির্যাতনের ভয়ঙ্কর মামলার কেন্দ্রবিন্দু। এখান থেকে উদ্ধার করা হয়েছে সিডি, হার্ড ড্রাইভ, এমনকি শিশুদের আঁকাছবি। বিশেষজ্ঞদের মতে এগুলো নেটওয়ার্কের অমানবিক কার্যকলাপের প্রমাণ গি। মানুষ ভিড় করে দাঁড়িয়ে শুনছিল। কেউ ক্ষোভে চিৎকার করছিল, কেউ ফিসফিস করে বলছিল, এমন মানুষ এতদিন সমাজসেবক সেজে ঘুরত। সামাজিক প্রতিক্রিয়া। ফেসবুক আর টুইটারে ঝড় বয়ে গেল। হাজার হাজার মানুষ লিখল, এলারা যেন ন্যায়বিচার পায় উই। শিশুদের কণ্ঠকে থামানো যাবে না গি। এই মামলাটা আমাদের দেশের ভবিষ্যতের জন্য টার্নিং পয়েন্ট ই। রায়নার অবস্থান। হাসপাতালে বসেই রায়না সংবাদগুলো দেখছিলেন। একদিকে গর্ব হচ্ছিল যে তার ছোট্ট মেয়ের সাহসী এত বড় অপরাধ চক্র ভাঙছে, অন্যদিকে ভয়ও পাচ্ছিলেন, ক্ষমতাবানদের প্রতিশোধ হয়তো আসবে। ফরহানা ল্যাডেফ পাশে বসে বললেন, মিসেস রায়না, ভয় পাবেন না। আপনার কণ্ঠ আর আপনার মেয়ের আঁকাছবি এখন দেশের কণ্ঠ হয়ে গেছে। এটা আর চাপা থাকবে না গি। রায়না চোখের জল মুছে গলায় বললেন, আমি আর পিছাব না। যত বড় লোকই হোক, আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে তার বিচার হবেই গি। রুবেলের ভাঙন। অন্যদিকে জেলখানায় রুবেল হোসেনের অবস্থান দিন দিন ভেঙে পড়ছিল। প্রথমে সে নিজেকে নির্দোষ দাবি করলেও এখন বুঝতে পারছিল, জনমত আর প্রমাণের ভারে তার মুখোশ টিকবে না। এক রাতে সে পুলিশকে ডেকে বলল, আমি আরও তথ্য দিতে চাই। ভেকুয়ামা শুধু ঢাকায় নয়, দেশের বাইরেও যোগাযোগ রাখত। আমি সব জানাব, শুধু আমার মেয়ের কাছে একবার ক্ষমা চাইতে চাই উ। ইন্সপেক্টর আরেফ হাসান গম্ভীর মুখে উত্তর দিলেন, ক্ষমা চাইতে হলে আদালতে দাঁড়াতে হবে। সত্য লুকিয়ে রেখে ক্ষমা পাওয়া যায় না গি। ঢাকার আকাশে তখন কালো মেঘ জমছিল। বৃষ্টির ফোঁটা জানালায় আছড়ে পড়ছিল। তবুও সমাজের ভেতরে যেন এক নতুন ঝড় উঠল। এই ঝড়ই হয়তো ভেঙে দেবে প্রভাবশালী অপরাধীদের সমস্ত মুখোশ। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল কোর্টে সেদিন ছিল ভিড় জমাট। সাংবাদিক, মানবাধিকার কর্মী, সাধারণ মানুষ, সবাই অপেক্ষা করছিলেন মামলার মূল শুনানির জন্য। কোর্টরুমের দরজায় ব্যারিকেড, টিভি ক্যামেরা ঝলসে উঠছে প্রতি মুহূর্তে। অভিযুক্তদের উপস্থিতি। সবার আগে আনা হল রুবেল হোসেনকে।
মাথা নিচু, চোখ ফোলা, একদম ভেঙে পড়া অবস্থা। তারপর ধুকল সীমা আক্তার ওড়নায় মুখ ঢেকে রেখেছিল, কাপা হাতে পানির বোতল ধরেছিল। সবশেষে প্রবেশ করল সেই প্রভাবশালী মানুষ, ভেক্রেমা সেঙ্গাপটা। দামি স্যুট পরে, মুখে জোর করে রাখা আত্মবিশ্বাস। কিন্তু তার চোখে চাপা আতঙ্ক ধরা পড়ছিল স্পষ্ট। কোর্টরুমের ভেতর চাপা গুঞ্জন উঠল। প্রসিকিউশনের বক্তব্য। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দাঁড়িয়ে বললেন, মাননীয় বিচারক, আজ আমরা শুধু ৩ জন আসামিকে বিচারের মুখোমুখি করছি না, আমরা এক ভয়ঙ্কর নেটওয়ার্কের মুখোশ খুলছি। প্রমাণ হাতে আছে, শিশুর শরীর থেকে পাওয়া টক্সিকোলজি রিপোর্ট, গুলশানের গোপন ঘর থেকে উদ্ধার হওয়া ভিডিও ও খেলনা, এবং সবচেয়ে শক্তিশালী প্রমাণ, এলা ইসলাম ও অ্যাদেলিয়া দ্যাসের আঁকা ছবি। প্রতিরক্ষার চাল। ভেক্রেমার আইনজীবী দাঁড়িয়ে চিৎকার করে বলল, এগুলো শিশুদের কল্পনা ছাড়া আর কিছুই নয়। কোনো ভিডিওতে ভেক্রেমাকে শিশুদের ক্ষতি করতে দেখা যায়নি। কিন্তু তখনই প্রজেক্টরে দেখানো হল বেজমেন্ট থেকে পাওয়া ভিডিও ফুটেজের কিছু অংশ। সেখানে শিশুর কান্নার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। আদালত নিস্তব্ধ হয়ে গেল। মায়ের সাক্ষ্য। এরপর ডাকা হল রায়না আক্তারকে। তিনি কোর্টরুমে প্রবেশ করতেই ফিসফিসানি শুরু হল। সাদা শাড়ি, চোখে দিতা। কাপা কণ্ঠে তিনি বললেন, আমি শুধু একজন মা। আমার ৬ বছরের মেয়েকে বিশ্বাস করে বাবার কাছে পাঠিয়েছিলাম। কিন্তু ফিরল ভাঙা শরীর আর আতঙ্কে জমে থাকা চোখ নিয়ে। আমি শুধু চাই, যেন আর কোনো শিশু আমার মেয়ের মতো ভোগান্তি না পায়। তার চোখে জল গড়িয়ে পড়লেও গলার স্বর দিছিল। রুবেলের ভাঙা স্বীকারোক্তি। ঠিক তখনই রুবেল দাঁড়িয়ে কেঁদে ফেল। আমি স্বীকার করছি, আমি ভুল করেছি। আমি লোভে পড়ে মেয়েকে বিপদে ফেলেছি। কিন্তু আমি কসম খেয়ে বলছি, ভেক্রেমাই সব কিছুর মূল। সেই শিশুদের ব্যবহার করত, আমরা ছিলাম কেবল তার হাতের পুতুল। কোর্টরুমে হইচই শুরু হল। বিচারক হাতুড়ি বাজিয়ে সবাইকে শান্ত করলেন। দিনের সমাপ্তি। দিনের শেষে বিচারক ঘোষণা দিলেন, প্রমাণের ভিত্তিতে মামলা পূর্ণাঙ্গ বিচারের জন্য গৃহীত হল। আসামিদের কারাগারে পাঠানো হবে। জামিনের কোনো সুযোগ নেই। কোর্টরুমের বাইরে দাঁড়িয়ে রায়না চোখ তুলে আকাশের দিকে তাকালেন। মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়ছিল। তার বুকের ভেতরে তখন একটাই প্রতিজ্ঞা ধ্বনিত হচ্ছিল, এই লড়াই আমি শেষ পর্যন্ত চালাব, যতক্ষণ না আমার মেয়ের জন্য ন্যায় বিচার আসে। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল কোর্টে সেদিনের সকালটা ছিল ইতিহাসের মতো ভারী। আদালতের বাইরে জনতার ঢল, হাতে প্ল্যাকার্ড, শিশুর কণ্ঠ থামানো যাবে না, ন্যায় চাই, আপস নয়। আদালতের ভেতর। বিচারক আসন গ্রহণ করতেই কোর্টরুম নিস্তব্ধ হয়ে গেল। অভিযুক্ত ৩ জনকে আনা হল। রুবেল হোসেন, চোখ লাল, মাথা নিচু। সীমা আক্তার, কাঁপতে থাকা শরীর নিয়ে। আর ভেক্রেমা সেঙ্গাপটা, চোয়াল শক্ত করে ধরে রাখা হলেও চোখে ভয়ের ছাপ লুকোতে পারল না। সাক্ষ্য ও প্রমাণ। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি একে একে সব প্রমাণ উপস্থাপন করলেন। হাসপাতালের টক্সিকোলজি রিপোর্ট, বেজমেন্টের গোপন ঘরে পাওয়া ভিডিও ও খেলনা, এবং সবচেয়ে শক্তিশালী, শিশুদের আঁকা ছবি, যেখানে স্পষ্ট উঠে এসেছে ভয়ঙ্কর বাস্তবতা। আদালতে যখন এলা ইসলামের আঁকা ছবিটি দেখানো হল, গেটের উপর ঝোলানো নীল মাছের সাইনবোর্ড, তখন পুরো কোর্টরুম নিস্তব্ধ হয়ে গেল। শিশুদের কণ্ঠ কোনো আইনজীবীর যুক্তিও থাকতে পারল না। বিচারকের রায়। বিচারক গম্ভীর কণ্ঠে রায় ঘোষণা করলেন, ভেক্রেমা সেঙ্গাপটা দোষী সাব্যস্ত হল শিশু নির্যাতন ও বেআইনি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে। সাজা, আজীবন কারাদণ্ড। রুবেল হোসেন দোষী সাব্যস্ত হল নিজের সন্তানকে বিপদে ফেলার অপরাধে। সাজা, ৫ বছরের কারাদণ্ড এবং সন্তানের সাথে কেবল আদালতের অনুমতিতে সীমিত যোগাযোগ। সীমা আক্তার দোষী সাব্যস্ত হল সহযোগিতা ও শিশুদের বিপদে ফেলার অপরাধে। সাজা, ১০ বছরের কারাদণ্ড, তবে আদালত তার সহযোগিতা ও স্বীকারোক্তিকে বিবেচনা করেছে। রায়নার অশ্রু। রায় শোনার পর রায়না আক্তার চোখে জল নিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। ছোট্ট এলা ফিসফিস করে বলল, আম্মু, আমরা কি জিতেছি? রায়না কাপা গলায় উত্তর দিলেন, হ্যাঁ মা, আমরা জিতেছি। সত্য সবসময় জেতে। ইন্সপেক্টর আরেফ হাসান বাইরে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, আজকের রায় শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো দেশের শিশুদের জন্য বিজয়। সন্ধ্যার আকাশে ঢাকার রাস্তায় তখন আলো ঝলমল করছিল। কিন্তু রায়নের চোখে আলাদা এক আলো, ন্যায়বিচারের আলো। আমার মেয়ের আঁকা ছবি আজ অন্ধকার ভেদ করে আলো এনেছে। রায় ঘোষণার পর কেটে গেছে কয়েক সপ্তাহ।
ঢাকার কোলাহল আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে, কিন্তু রায়না আক্তারের জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। ছোট্ট এলার হাসি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এলা আবার স্কুলে ফিরেছে। প্রথম দিন ক্লাসে ঢোকার সময় সে মায়ের হাত শক্ত করে ধরে বলল, আম্মু, আমি ভয় পাব না। আমি আবার বন্ধুদের সঙ্গে খেলব। রায়না চোখ ভিজে গেলেও হাসলেন। শিক্ষিকার চোখেও জল এসে গিয়েছিল। এলা, তুমি আমাদের সবার সাহসের প্রতীক, বললেন তিনি। সমাজের সাড়া। এই মামলার পর ঢাকার বিভিন্ন স্কুল ও এলাকায় শিশু সুরক্ষার নতুন কর্মসূচি শুরু হল। এনজিওগুলো পোস্টার ছাপাল, শিশুর কণ্ঠ শুনুন, উপেক্ষা করবেন না গি। প্রত্যেক শিশুর নিরাপত্তা আমাদের দায়িত্ব। রিনা অনেক অনুষ্ঠানে আমন্ত্রিত হচ্ছিলেন। প্রতিবারই তিনি বলতেন, আমি শুধু একজন মা, কিন্তু আমার মেয়ের সাহস দেখিয়েছে প্রতিটি শিশুর কণ্ঠ অমূল্য। রুবেল ও সীমার ভাগ্য। কারাগারে বসে রুবেল হোসেন বারবার কেঁদে উঠত। কেবল একটাই অনুরোধ করত, মেয়েকে একবার দেখা। আদালতের শর্ত অনুযায়ী তত্ত্বাবধানে সেই দেখা সম্ভব হবে হয়তো একদিন। সীমা আক্তারও জেল থেকে চিঠি লিখে পাঠাল রায়নাকে। আমি জানি ক্ষমা পাওয়ার যোগ্য নই, কিন্তু আমি চাই তুমি জানো তোমার মেয়েই আমার চোখ খুলে দিয়েছে গি। রায়না চিঠি পড়ে দীর্ঘশ্বাস ফেললেন। উত্তর দিলেন না, তবে মনে মনে ভাবলেন, শিশুরা যে সত্য আঁকতে পারে সেটা বড়রা কখনো সাহস করে বলতে পারে না। নতুন সূচনা। এক সকালে রায়না বারান্দায় দাঁড়িয়ে দেখলেন এলা পুতুল বেলাইকে নিয়ে আঁকছে রঙিন রোদ্দুর। ছবিতে ছিল নীল আকাশ, সবুজ মাঠ, আর দুই শিশু হাত ধরে দৌড়াচ্ছে। এক শিশু এলা নিজে, আরেকজন অ্যাদিদেজ। রায়না মেয়েকে জিজ্ঞেস করলেন, কি আঁকছ মা? এলা হেসে বলল, আমরা দুজন মিলে খারাপ লোকদের হারিয়ে দিয়েছি, এখন শুধু খেলাধুলা। রায়না চোখ ভিজে উঠল। বুকের ভেতর শান্তি নেমে এল। ঢাকার আকাশে সূর্য তখন উজ্জ্বল। শহরের ভিড়, যানজট, কোলাহলের মাঝেও যেন নতুন আলো ছড়িয়ে পড়েছে। একটি শিশুর আঁকা ছবি অন্ধকার ভেদ করে পুরো সমাজকে বদলে দিয়েছে। রায়না মনে মনে বললেন, আমরা কষ্ট পেয়েছি, কিন্তু এবার নতুন ভোর শুরু হয়েছে গি।